বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো হঠাৎ বিস্ফোরণ নয়, এটি ছিল দীর্ঘ রাজনৈতিক প্রস্তুতি, মতাদর্শিক সংঘর্ষ এবং জনমানুষ গঠনের পরিণতি। এই দীর্ঘ পথ চলায় যার কণ্ঠ সবচেয়ে আগে এবং সবচেয়ে স্পষ্টভাবে স্বাধীনতার দিক নির্দেশনা দিয়েছিল, তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ইতিহাসের ধারাবাহিকতা দেখলে স্পষ্ট হয়, ভাসানী শুধু একজন আন্দোলনকারী নন, তিনি ছিলেন স্বাধীনতার বীজ বপনকারী এক রাজনৈতিক পথপ্রদর্শক। পাকিস্তান রাষ্ট্র গঠনের পরপরই যখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বৈষম্য পূর্ব বাংলার মানুষের উপর চেপে বসে, তখনই ভাসানী প্রশ্ন তুলেছিলেন রাষ্ট্র কাঠামোর ন্যায্যতা নিয়ে। 1948 সালের মার্চে ভাষার প্রশ্নে তার উচ্চারণ, আমরা কি সেন্ট্রাল গভর্নমেন্টের গোলাম, ছিল নিছক প্রতিবাদ নয়, এটি ছিল ভবিষ্যৎ স্বাধীনতার ভাষিক ইঙ্গিত। 50-এর দশকের শুরু থেকে তিনি স্বায়ত্তশাসন এবং স্বাধিকারকে জাতীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে আসেন। অথচ সেই সময় পাকিস্তান শাসক গোষ্ঠী ও মূলধারা রাজনীতি বড় একটি অংশ বিষয়টিকে খাটো করে দেখতে চেয়েছিল। 1954 সালের যুক্তফ্রন্টের 21 দফার 19 নম্বর দফায় পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন ও সার্বভৌম ক্ষমতার দাবি ছিল ভাসানীর রাজনৈতিক দর্শনের প্রাতিষ্ঠানিক রূপ। দেশরক্ষা, পররাষ্ট্র, মুদ্রা ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে দেওয়ার এই দাবি আরও সুসংগত হয়ে ফিরে আসে। অর্থাৎ বাঙালির মুক্তির যে রাজনৈতিক ভাষা শেখ মুজিবুর রহমান 6 দফায় তুলে ধরেন, তার বৌদ্ধিক এবং রাজনৈতিক ভিত্তি অনেক আগেই ভাসানী আন্দোলনে রচিত হয়েছিল। ভাসানী কেবল কাগজে কলমে স্বায়ত্তশাসনের কথা বলেননি। 1957 সালের কাগমারি সম্মেলনের মধ্য দিয়ে মূলধারার পাকিস্তানি রাজনীতি থেকে তিনি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু এই বিচ্ছিন্নতাই তাকে আরো স্পষ্ট করে তোলে। কাগমারির সেই ঐতিহাসিক উচ্চারণ, পূর্ব বাংলার মানুষ একদিন পশ্চিম পাকিস্তানের প্রতি আসসালামু আলাইকুম জানাবে, ছিল ভবিষ্যৎ ইতিহাসের এক ভবিষ্যৎবাণী। 60-এর দশকের শেষ ভাগে, বিশেষ করে 1969-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বৃদ্ধ বয়সেও ভাসানী থেমে যাননি। কৃষক সম্মেলনকে রাজনৈতিক প্ল্যাটফর্ম বানিয়ে তিনি বারবার স্বাধীনতার কথা উচ্চারণ করেন। শাহপুর, সন্তোষ, মহিপুর এই স্থানগুলো কেবল কৃষক সমাবেশের নাম নয়, এগুলো ছিল স্বাধীনতার ভাষা ছড়িয়ে দেওয়ার মঞ্চ। পিন্ডির গোলামি ছিন্ন করতে হবে, এই বক্তব্য সরাসরি পাকিস্তান রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর ভাসানীর অবস্থান আরও অনমনীয় হয়ে ওঠে। রাষ্ট্রের অবহেলা এবং উদাসীনতার প্রেক্ষাপটে তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, স্বাধিকার বা স্বায়ত্তশাসন নয়, চাই স্বাধীনতা। পল্টনের জনসভাগুলোতে এই বক্তব্যের পুনরাবৃত্তি ছিল আসন্ন সংঘর্ষের পূর্বাভাস। 1971 সালের শুরুতে সন্তোষের সর্বদলীয় সম্মেলনের আয়োজন ছিল ভাসানীর রাজনৈতিক দূরদর্শিতার আরও একটি উদাহরণ। তিনি জানতেন বিভক্ত নেতৃত্ব নিয়ে স্বাধীনতা অর্জন সম্ভব নয়। শহর থেকে গ্রাম সবখানে তিনি একটাই কথা বলেছিলেন, স্বাধীনতা চাই। এমনকি ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনাতেও তার ভাষা ছিল আপোষহীন। পাকিস্তান কিসি কা বাপ কা জায়দাদ নেহি হায়, এই বাক্যটি কেবল প্রতিবাদ নয়, এটি ছিল একটি রাষ্ট্রের নৈতিক ভিত্তির উপরে সরাসরি আঘাত। 7 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর ভাসানী যেন নিশ্চিত হন যে পথের কথা তিনি এতদিন ধরে বলে এসেছেন, সেই পথেই জাতি হাঁটছে। 19 মার্চ পল্টনের জনসভায় তার ভাষণ এবং শেখ মুজিবের প্রতি প্রকাশ্য আস্থা স্বাধীনতা আন্দোলনের এক অনন্য ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেন। ঘরের ছেলে ঘরে ফিরেছে, এই উক্তির মধ্য দিয়ে তিনি কার্যত বঙ্গবন্ধুর নেতৃত্বকে বৈধতা এবং নৈতিক সমর্থন দিয়েছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ভাসানীর ভূমিকা সীমান্তের এপার ওপার ছড়িয়ে পড়ে। ভারতে গিয়ে তিনি কেবল আশ্রয় নেননি, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে জনমত গঠনের দায়িত্বও কাঁধে তুলে নেন। তাজউদ্দিনের সঙ্গে পরামর্শ করে তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এবং সংস্থার কাছে বাংলাদেশের স্বীকৃতির জন্য আবেদন জানান। সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখার তার ইচ্ছা প্রমাণ করে তিনি দূর থেকে সমর্থক ছিলেন না, তিনি ছিলেন সংগ্রামের অংশ। ভারত সরকারের নানা আশঙ্কা সত্ত্বেও ভাসানী তাজউদ্দিন সরকারের প্রতি অবিচল সমর্থন দিয়ে যান। দেরাদুনে অবস্থানকালেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে সক্রিয় ছিলেন। তিনি বিশ্বের বহু রাষ্ট্রপ্রধানকে দীর্ঘ পত্র লিখে বাংলাদেশের পক্ষে ন্যায্যতার কথা তুলে ধরেছিলেন। পর্যায়ক্রমে দেখলে স্পষ্ট হয়, মাওলানা ভাসানীর ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের নীরব কিন্তু গভীর স্রোত। তিনি সরাসরি রণাঙ্গনে ছিলেন না, কিন্তু যে রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তির উপরে মুক্তিযুদ্ধ দাঁড়িয়েছিল তার বড় অংশই তার হাতে গড়া। স্বাধীনতার পথ তিনি দেখিয়েছিলেন অনেক আগেই। 1971 সালে জাতি সেই পথ ধরেই লক্ষ্যে পৌঁছায়।